প্রধানমন্ত্রীর ভূমিকা মানুষের মন জয় করার মতো। তারা যে সকল অঙ্গীকারগুলো করেছিল, জনগণকে যে সকল কমিটমেন্ট ছিল তাদের নির্বাচনী কমিটমেন্ট, তার অনেকটাই তারা বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছে। আপনি গণতন্ত্র বিরোধী, তালেবানদের সাথে আপনার সংশ্লিষ্টতার কথা বলা হয়। কিছু লাশ শাপলা চত্বর থেকেই ওখান থেকে একেবারে গুম করে ফেলা হয়েছে। নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা, যারা আমার নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা পরিচিত জন ছিল, তাদের সকলকেই সেখানে ব্ল্যাক আউট করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি পর্বে। আজ আমার সঙ্গে আছেন একজন বিশেষ মেহমান, তার নামটা বলাই যথেষ্ট। তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক। তিনি একজন ইসলামী স্কলার, সাহসী রাজনীতিক এবং স্পষ্ট বক্তা হিসাবে পরিচিত, খ্যাত। আমরা আল্লামা মামুনুল হকের কাছে তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এবং বর্তমান রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তার যে বিশ্লেষণ, সেগুলো শোনার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লামা মামুনুল হক, আপনার কাছে কেমন আছেন প্রথম প্রশ্ন করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সব নেতারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে, তার প্রায় সবাই এখন সংসদে অথবা সরকারে আছে। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আপনি সংসদের বাইরে, বিষয়টা আপনাকে কেমন অনুভূতি দেয়? না, আমাদের মতো আরো অনেকেই সংসদের বাইরে আছেন। তো সংসদের ভিতরে থাকা বাইরে থাকা, এটাকে আমি খুব বেশি ইম্পর্টেন্ট মনে করি না। আমি মনে করি যে আমার রুলটা কেমন চলছে। তো আমি হ্যাপি, আমি স্যাটিসফাইড যে আমি বর্তমানে দেশের জন্য, সত্যের জন্য এবং আমার দেশের মানুষের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছি। আচ্ছা, আপনার নির্বাচনটা নিয়ে তো নানা রকম আলোচনা সমালোচনা ওই সময় হয়েছে। একটা পক্ষ বলতে চায় বা বলে যে জামাতের শীর্ষ নেতার জয় নিশ্চিত করার জন্য আপনার নির্বাচনটাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে আপনার জোটের প্রধান দল জামাতের পক্ষ থেকে। আপনি কি ভাবেন এই বিষয়ে? না, এইভাবে নেওয়াটা আমার জন্যই আসলে আত্মমর্যাদার প্রশ্ন। জি। জামাত ইসলামের প্রধান, তিনি যেমন একটা দলের প্রধান, আমিও আমার এক দলের প্রধান দায়িত্বে আছি। স্বাভাবিকভাবেই আমার দলের নেতাকর্মীরা, তারা যেভাবে আমার নির্বাচনের জন্য স্বাভাবিকভাবেই তারা বেশি সময় দিয়েছে, শ্রম দিয়েছে। তো স্বাভাবিকভাবে জামাতে ইসলামের নেতৃবৃন্দ বা তাদের নেতাকর্মীরা, তারা তাদের আমিরের নির্বাচনে সেটা তাদের ফোকাস বেশি হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা তাই মনে করি স্বাভাবিক প্রক্রিয়াই। স্থানীয় আমাদের জোটের দায়িত্বশীলরা, তারা আমার নির্বাচনে তাদের মতো করে কাজ করেছেন। সেখানে আমার দলের নেতাকর্মীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সব মিলে এই বিষয়ে আমাদের খুব একটা কোনো অভিযোগ নেই। আচ্ছা, আপনার দল এবং আপনার বাবার সময় থেকে আমরা দেখেছি বিএনপির সাথে আপনার দল এবং আপনার বাবার এবং আপনারও ঘনিষ্ঠতা ছিল বা আছে এখনো, আমরা তাই মনে করি। তো অনেকেই আশা করছিলেন শেষ পর্যন্ত আপনি নির্বাচনটা বিএনপি জোট থেকেই করবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কেন হয়নি, মানে কি কারণে করতে পারলেন না অথবা করলেন না? এর প্রধানত দুইটা কারণ। প্রথম কারণ হলো যে বিএনপির এবারের নির্বাচনকে নিয়ে বিএনপির যে পলিসি ছিল, সেটা বিএনপি কোনো জোট করবে না। জি। এবং বিএনপি আসলে কারোর সাথে কোনো জোট করেও নাই। জি। বিএনপি তার যাবতীয় সকল বিষয়ে ডিসিশন সে একাই নিয়েছে। অন্যদেরকে শুধু অবহিত করে দিয়েছে যে এইটা হলো আমাদের পজিশন, এই হলো আমাদের অপিনিয়ন, এবং অন্যদেরকে তারা শুধু অবগত করেছে। কাজেই ইতিপূর্বে বিএনপির সাথে আমাদের বা আমাদের দলের, আমাদের পূর্বপুরুষদের যখন জোট হয়েছে, তখন সেটা জোট ছিল। জি। এবং সেই জোটে বিএনপি নেতৃত্বের যেরকম শেয়ারিং ছিল, আমাদের নেতৃবৃন্দেরও একটা অংশগ্রহণ, অংশীদারিত্ব ছিল। এবার বিএনপি সেরকম কোনো ফরম্যাটে যায় নাই। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো বিএনপির 5ই আগস্ট পরবর্তী ধাপে ধাপে বিএনপির কর্মকাণ্ডের দ্বারা আমার কাছে মনে হয়েছে যে জুলাই বিপ্লব পরবর্তী যে জুলাই সনদ হয়েছে, জুলাই সনদের পর যে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য গণভোট, সবকিছু মিলিয়ে
রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যে একটা আমূল পরিবর্তন এবং যে একটা সংস্কারের যে 24-এর যে আকাঙ্ক্ষা ছিল, 24-এর বিপ্লবের যে অভিপ্রায়, আমার কাছে অনেক আগে থেকেই মনে হয়েছে যে বিএনপি ঠিক সেই অভিপ্রায়টাকে ওন করে না, করে না। এবং বিএনপি এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে তারা সংস্কারটাকে ঠিক সেইভাবে চায় না, বরং বিএনপির মনোভাবটা অনেক আগে থেকেই এটা পরিষ্কার ছিল যে বিএনপি এটা ধরেই নিয়েছিল যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসছে। আসতেছে। কাজেই তারা নিজেদেরকে নিশ্চিতভাবে রাষ্ট্র ক্ষমতায় কল্পনা করেই তারা তাদের সকল পলিসিগুলো আগে থেকেই নির্ধারণ করেছে। কারণ কাজেই সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে যদি আমি বিএনপির সাথে যাই বা বিএনপির সাথে যদি আমরা এলাই করি, তাহলে আমাকেও বিএনপির একটা সহযোগী শক্তি হিসাবে আমাকেও এই সংস্কারের বিপক্ষে অবস্থান নিতে হবে। তো আমরা সেটা চাই নাই। যে জুলাই বিপ্লব যে আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়েছে যে বাংলাদেশে যে একটা নতুন রাজনৈতিক একটা ধারা নতুনভাবে প্রতিষ্ঠিত হবে এবং একটা সংস্কার আসবে, সংবিধান থেকে রাজনৈতিক বন্দোবস্ত সব জায়গায় 24-এর বিপ্লবকে কেন্দ্র করে একটা নতুন যাত্রা শুরু হবে। বিএনপি সেটা কোনোভাবেই চায় নাই। তো সেই জায়গাটা থেকে বিএনপির সাথে আমার কোনোভাবেই আমি একমত ছিলাম না। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো যে বিএনপি অনেক বড় দল। বিএনপির সাথে যদি আমাদের নির্বাচনে জোট করতে হতো, তাহলে সেই ক্ষেত্রে বিএনপি আমাদেরকে খুব অল্প কয়েকটা সংখ্যক আসনে আমাকে নির্বাচন করার সুযোগ দিত আমাদের দলকে, এবং সেই আসনগুলোতেও বিএনপির মধ্যে দলীয় যে হযবরল অবস্থা, তারা কোনোভাবেই কোনো ক্রমেই তাদের দলীয় যে বিদ্রোহী প্রার্থী তাদেরকে নিয়ন্ত্রণ বিএনপি করতে পারে না, এটা বিএনপির ঐতিহ্য। কাজেই সেই জায়গা থেকে আমাদেরকে হয়তো 2-4টা আসনে তারা মনোনয়ন দিবে বা ছাড় দিবে, সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে। আলটিমেটলি আমাদের দলের যেই এভারেজ ভোট, সেটা দিয়ে আমাদের কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে হলো যে যেহেতু এবার একটা এই উচ্চকক্ষ গঠনের আলোচনা আছে, সেখানে দলের ভোটের একটা পার্সেন্টেজের একটা হিসাব নিকাশ আছে, যদিও সেটা বিএনপি এখনো উচ্চকক্ষটা পিয়ার পদ্ধতিতে মানে নাই, কিন্তু এরপরও এটারও একটা ক্যালকুলেশন ছিল। এই যাবতীয় সব ক্যালকুলেশনে আমার কাছে মনে হয়েছে যে দলীয় বিবেচনায় আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য বিএনপির সাথে এলাই করে নির্বাচন করাটা এটা আমাদের জন্য লাভজনক হবে না। এই সামগ্রিক সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আমার নির্বাচনী জোট করা হয়নি। আচ্ছা, এই যে 2 মাসের সরকার, সরকারের অ্যাক্টিভিটি কার্যক্রমের সম্পর্কে আপনার যদি একটু সংক্ষেপে মূল্যায়ন করেন, কি আপনি কি দেখছেন? 2 মাসে আমি ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিকই আমি লক্ষ্য করছি। প্রধানমন্ত্রীর ভূমিকা মানুষের মন জয় করার মতো ব্যক্তিগতভাবে আশার সঞ্চার করছে। মানে মানুষের সাথে মিশছেন তিনি অনেক বেশি। সেই হিসাবে আমাদের বাংলাদেশের মানুষ এটাতে তারা খুব আপ্লুত যে তারা তাদের রাষ্ট্রপ্রধানকে খুব কাছে পাচ্ছে, সহজ সরল ভাবে তার জীবন চলাচল। এটা মানুষকে আশ্বস্ত করছে, মানুষকে আশাবাদী করছে বা মানুষকে আনন্দিত করছে, আহ্লাদিত করছে। আসলে এটা দেশের রাজনৈতিক পট পরিবর্তন অথবা মানুষের ভাগ্যের উন্নয়নে এই বিষয়গুলির তেমন কোনো ফ্যাক্ট না, কিন্তু এরপরও আমাদের বাংলাদেশের মানুষ খুব অল্পে তুষ্ট হয়। প্রধানমন্ত্রীর এই সরল সহজ জীবনাচার এটা মানুষকে আপ্লুত করছে, এর একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হলো যে তারা যে সকল অঙ্গীকারগুলো করেছিল, জনগণকে যে সকল কমিটমেন্ট ছিল তাদের নির্বাচনী কমিটমেন্ট, তার অনেকটাই তারা বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছে, এগুলো হলো ভালো দিক। পক্ষান্তরে বড় ধরনের সমালোচনার যে জায়গাটা সেটা হলো যে তারা যেভাবে গণভোটের রায়কে উপেক্ষা করলো, সংবিধান সংস্কার করার তাদের যে দলীয় নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের যে 31 দফার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দফা হলো সংবিধান সংস্কার, তারা সেই সংস্কারের জায়গা থেকে সরে গেল। তো আমি মনে করি যে এটা সুস্পষ্ট
জাতির সঙ্গে এক ধরনের কথা রক্ষা না করা, আর কঠিন ভাষায় বলতে গেলে বিশ্বাসঘাতকতার মতোই দেখায়। হুম। তো তারপরে হলো এই যে বিএনপির যে বাংলাদেশের এই যে এখন যে দেশের মানে অর্থনৈতিক যে অবস্থা দেশের বা বাংলাদেশের বিগত দিনগুলোতে, বিশেষ করে ফ্যাসিবাদী আমলে যেভাবে অবাধ লুটপাট হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে একেবারে ফোকলা করে দেওয়া হয়েছে, সেই জায়গাটায় এই সরকার এসে অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক কয়েকটা আতঙ্কজনক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে পরিবর্তন করা হলো, তারপরে এই যে ব্যাংকগুলো থেকে যেভাবে ইতিমধ্যেই লোন নেওয়া হয়েছে, তো সেই লোনের বোঝা বাংলাদেশ কতটা সইতে পারবে, তার উপরে আবার এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে জনপ্রিয়তার ভিত্তিতে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এগুলো আসলে কতটা সাস্টেইনেবল হবে সেটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড। কাজেই দেশের অর্থনীতির ভিত মজবুত করার মতো এখনো পর্যন্ত বিএনপির কাছ থেকে সেরকম কোনো আশাবাদী হওয়ার মতো কোনো কিছু দেখছি না। তো অবশ্য এত অল্প সময়ে একটা সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট না। তবে তারা গণভোট এবং গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিপক্ষে যে অবস্থান নিয়েছে এবং রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের বিপক্ষে যে বিএনপির অবস্থান, এটা আমি মনে করি এটা একটা ঐতিহাসিক তাদের ভুল, এবং এটা বিএনপিকে দীর্ঘদিন ভোগাবে। জি, আচ্ছা, এবার একটু জামাত প্রসঙ্গে আসে। আপনি যে জোটে আছেন, তাদের রাজনৈতিক কৌশলগুলো, বিএনপির কৌশল নিয়ে আপনি আলাপ করলেন। জামাতের কৌশলগুলো কোনোটাকে সমালোচকরা বলছেন এটার সাথে ধর্মের বিরুদ্ধেও তারা কিছু তাদের রাজনৈতিক কৌশল দেখা যায়, যেমন নারীদের সামনে আনছেন, তারপরে শহীদ মিনারে ফুল দিচ্ছেন। আপনার দল তো খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করছে দীর্ঘদিন, আপনার বাবার সময় থেকে বা তারও আগে পরে থেকে। তো জামাতের এই যে রাজনৈতিক কৌশল গুলো নিয়ে আপনাকে কোনো বক্তব্য দিতে দেখি নাই। আপনার অবস্থান কি এক্ষেত্রে? এটা অবশ্যই একটা খুবই সেনসিটিভ একটা জায়গা, যে আমাদের রাষ্ট্র এবং আমাদের রাজনৈতিক যে কালচার যেটা চলে আসছে, সেইটার সাথে অনেক জায়গায় ইসলামের বিভিন্ন বিধানের সাংঘর্ষিকতা আছে, বৈপরীত্য আছে। তো সেই জায়গা থেকে ইসলামের আদর্শ ফলো করলে শহীদ মিনারে বা কোনো মৃত ব্যক্তির বেদিতে শ্রদ্ধা প্রদর্শন করার এই জাতীয় কোনো বিধান ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। কিন্তু আমাদের রাষ্ট্রীয় আচারের দিক থেকে এটা আবার অবশ্য করণীয়। কাজেই সেই জায়গা থেকে যারা রাষ্ট্রীয় দায়িত্বে যায় তাদের এক ধরনের বাধ্যবাধকতা আরোপ হয়। সেই বাধ্যবাধকতার জায়গা থেকে জামাত করছে, এটাই জামাতের ব্যাখ্যা, এবং আমার কাছেও এটাই মনে হয়। এর বাইরে মহিলাদেরকে সামনাসামনি আনা, তো আমার কাছে মনে হয় যে জামাত কিন্তু এখনো পর্যন্ত তার নারীদেরকে, জামাতের নিজস্ব মহিলা উইং যেটা আছে, সেই সকল নারীদেরকে কিন্তু পর্দাহীনভাবে এখনো তারা কোথাও ফেসে আনে নাই বা কোথাও মঞ্চে আনে নাই, মিডিয়ার সামনেও আনে নাই। তাদের নারীরা কিন্তু এখনো তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের অধীনেই তারা চলছে। হ্যাঁ, জামাতের মঞ্চে শরিকদের নারীরা আসছে, সেটা নতুন না। সেটা আমরা যখন 4 দলীয় ঐক্যজোট করেছি, তো 4 দলীয় ঐক্যজোটের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতৃবৃন্দের, নারী নেতৃবৃন্দ, তারাও একই মঞ্চে থাকতেন। কাজেই জামাত এবং ইসলামী ঐক্যজোট বা আমাদের নেতৃবৃন্দ তারা বিএনপির সাথে ঠিক যেইভাবে এই বিষয়গুলিকে আগে হ্যান্ডেল করেছে, ডিল করেছে, এখন আমার কাছে মনে হচ্ছে জামাত সেরকমই করছে, এর চেয়ে আগ বাড়িয়ে বেশি কিছু করেছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করি। আপনি আপনার বাবার মতো একজন ইসলামিক স্কলার হিসাবে সারা দেশে পরিচিত, বিশ্বব্যাপীও আপনাদের পরিচয় আছে। তো আপনার যে রাজনীতিকে আপনার এই যে ইসলামিক স্কলার হিসাবে যে আপনাদের পরিচিতি, এটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা? না, এটা ক্ষতিগ্রস্ত করার কোনো কারণ নাই। আসলে ইসলামিক স্কলার হওয়াটা আমাদের যে ফিলোসফি,
জি। সেই ফিলোসফিটা হলো যে আমি কতটুকু বড় হলাম বা আমার ক্যারিয়ার কতটা উন্নত হলো, বিষয়টা এটা মুখ্য না। মুখ্য হলো আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানুষের জন্য, দেশের জন্য কি করতে পারলাম। কাজেই সেই জায়গা থেকে আমি একদিকে আমি জ্ঞানের চর্চা করি, ইলমের চর্চা করি, ইলমের অধ্যবসায় করি, আমি অধ্যাপনা করি, হাদিস অধ্যাপনা করি, কোরআনের অধ্যাপনা করি। পাশাপাশি যেই ইসলামকে আমি জ্ঞানের দিক থেকে চর্চা করি, সেই ইসলাম আমাকে এটা ফোর্স করে যে সেই ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমি যেন আমার সংগ্রামটাও চালাই। কাজেই এটা আমার ঐচ্ছিক কোনো কাজ না। ইসলামের পক্ষ থেকেই এটা আমি নির্দেশিত। সেই নির্দেশিত হয়েই আমি ইসলাম কায়েমের এবং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামটাকে নিজের জীবনের মিশন হিসেবে গ্রহণ করেছি। আচ্ছা, আপনার সমালোচক এবং আপনার প্রতিদ্বন্দ্বীর মুখেও আমরা শুনেছি যে আপনি গণতন্ত্র বিরোধী এবং আপনি আম, তালেবানদের সাথে আপনার সংশ্লিষ্টতার কথা বলা হয়। আপনি আফগানিস্তানও সফর করেছেন কিছুদিন আগে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন, গণতন্ত্রের অনেকগুলো দিক আছে। জি। গণতন্ত্রের মধ্যে একটা বিশ্বাসের জায়গা আছে। জি। সেই বিশ্বাসের জায়গাটা হলো যে আইন প্রণয়নের যে সার্বভৌম ক্ষমতাটা, জি। এটা আসলে কে ওন করবে বা এটা কার। হুম। তো সেই জায়গায় ইসলামের বক্তব্য অত্যন্ত দ্ব্যর্থহীন। সেটা হলো যে নিরঙ্কুশ ভাবে আইন প্রণয়ন করার একমাত্র অধিকার হলো সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তার ইচ্ছা এবং অভিপ্রায়ের বাইরে সারা পৃথিবীর সকলে ঐক্যবদ্ধ হয়েও অথবা কোনো রাষ্ট্রের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর বা সৃষ্টিকর্তার কোনো একটা বিধানের সামান্যতম বিপরীত করার বা এর বাইরে কোনো আইন তৈরি করার অধিকার রাখে না। এই জায়গাটার সাথে গণতন্ত্রের এই বিশ্বাসের সাথে ইসলামের বিশ্বাস শতভাগ বিপরীতমুখী। এটা শুধু আমি না, যে কেউ, সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, যে কোনো রাজনীতি করুক, কোনো ব্যক্তি যদি নিজেকে ন্যূনতম মুমিন বলে পরিচয় দিতে চায়, তাহলে তাকে গণতন্ত্রের এই যে আইন প্রণয়নের যে বিশ্বাস, সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ তার নাই। কেউ যদি এটা মানে সচেতনভাবে গণতন্ত্রের বিশ্বাসটাকে কেউ গ্রহণ করে, তাহলে অ্যাবসলিউটলি সে আর মুমিন থাকতে পারে না, মুসলিম থাকতে পারে না। কাজেই হয়তো সবাই বুঝে না, আমাদের দেশে যারা মুসলমান হয়ে যারা গণতন্ত্রের রাজনীতি করে, তারা ঠিক ইসলামটাকে অতটা ওইভাবে বুঝে না বলে তারা এক ধরনের, আমি বলবো, অজ্ঞতাবশত তারা সবটাকে বলে যায়, গেয়ে যায়। কিন্তু আমরা যেহেতু ইসলামের খুব একেবারে গভীরভাবে আমরা পড়াশোনা করে জানি, কাজে এই জন্য আমি আমার সবকিছুর আগে আমাকে তো আমার ঈমান রক্ষা করতে হবে। এই জন্য আমি গণতন্ত্রের বিশ্বাসটাকে, ইসলামের যে মৌলিক বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, আল্লাহর একত্ববাদ পরিপন্থী গণতান্ত্রিক এই মানে আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নিরঙ্কুশভাবে আমি বিশ্বাস করতে পারি না। এই জায়গা হলো আমার বিরোধ। বাকি শাসক নির্বাচন করার যতগুলো পদ্ধতি আছে বর্তমান পৃথিবীতে প্রচলিত, এই সকল পদ্ধতির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিটাকেই আমাদের কাছেও তুলনামূলকভাবে এটাকে নিরাপদ বলে মনে হয়। এই জন্য আমরা শাসক নির্বাচন করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা গ্রহণ করি এবং সেভাবেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। এটা হলো গণতন্ত্রের দুইটা বিষয় সম্পর্কে গেল কথা। আর বাকি হলো তালেবানের বিষয়ে যে প্রসঙ্গ, সেটা একেবারে সুস্পষ্ট। আসলে তালেবান এটা কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়াল কোনো টার্ম না। জি। সেটা হলো তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সে রাষ্ট্রের তারা নাম দিয়েছে ইমারাতে ইসলামী অফ আফগানিস্তান। তো আফগানিস্তান ইসলামী ইমারত, সেটা একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে তারা কোরআন সুন্নাহর আইন প্রয়োগ করার, বাস্তবায়ন করার অঙ্গীকার করেছে। কাজেই যারা ইসলামী শরিয়াকে বিশ্বাস করে, কোরআন সুন্নাহর আইনকে যারা বিশ্বাস করে, এই বিশ্বাসী প্রতিটি মানুষকেই এই ইমারাতে ইসলামিয়ার এই সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেই জায়গা থেকে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই যে এই পৃথিবীতে ইসলামী শাসন, শরিয়া আইন বাস্তবায়নের একটা মডেল সামনে আসা উচিত। তাহলে মানুষ ভালো মন্দটা
বিচার করতে পারবে, বাছ বিচার করে বিশ্লেষণ করতে পারবে এবং তুলনামূলক ভাবে মানুষ এটা কম্পেয়ার করার একটা সক্ষমতা মানুষের অর্জন হবে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সুযোগ দেওয়ার পক্ষপাতী এবং তারা যে ভালো কাজগুলো করছে দুনিয়াবাসীর সামনে সেটা ফুটে উঠুক, এটা আমরা চাই। তা আপনি যে সফর করলেন, বেশ কয়েকদিন ছিলেন, আপনি কি পরিবর্তন দেখেছেন? অর্থনীতি, সমাজ ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন এসেছে? এটা অর্থনীতিতে যেটা একেবারে চাক্ষুষ দেখার মতো যে পরিবর্তনটা এসেছে সেটা হলো, আমি গিয়েছি হলো 2025 সালে। 25 সালে, জি। আর তাদের এই দ্বিতীয় টার্মে ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে। জি। 4 বছরের ব্যবধানে তাদের দেশের যে মুদ্রা আফগানি যেটাকে বলে, সেই মুদ্রার মান ডলারের বিপরীতে দ্বিগুণ হয়েছে। অর্থাৎ যেখানে আগে তাদের দেশের মুদ্রার মান ছিল $1 130 আফগানি, সেটা আমি যখন গিয়েছি তখন দেখে এসেছি 60 থেকে 62 আফগানিতে $1। আমাদের বাংলাদেশের এখনো টাকা হলো $1 126 টাকা, 125 টাকা, অথচ আজও আফগানি মুদ্রায়, তাদের দেশের মুদ্রায় ডলারের মূল্য দাঁড়াচ্ছে 60 থেকে 65 আফগানি। কাজে এটা একটা দৃশ্যমান অর্থনৈতিক একটা উন্নতির, এটা একটা, আমি মনে করি এটা একটা প্যারামিটার। দ্বিতীয় যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, এটা আমার স্বচক্ষে দেখা। যে আমি নিজেই সেখানে দীর্ঘ পথ ভ্রমণ করেছি, পাহাড়ি পথ দিয়ে, একেবারে কাবুল থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে গিয়েছি সেই খোঁজতে। রাত গভীরে সেখান থেকে ফিরে এসেছি, পাহাড়ি আঁকাবাঁকা পথ, কিন্তু সেখানে নিরাপত্তার কোনো সংকট নাই। তারপরে সেখানে দুর্নীতি 0% এখন, যার কারণে আফগানিস্তানের সেখানকার স্থানীয় অধিবাসী যারা যুগের পর যুগ ধরে তারা কোনো স্থানীয় সেখানে কোনো ইনভেস্টমেন্ট করতো না, এখন ব্যাপকভাবে তারা সেখানে ইনভেস্টমেন্ট করছে। তাদের সকলের জন্য নিরাপদ একটা পরিবেশ তারা সৃষ্টি করে দিয়েছে। এই বিষয়গুলো সবই ইতিবাচক এবং তারা একটা প্রায় অর্ধ শতাব্দীকালের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে তারা পুনর্গঠন করছে। সেই দেশে এত দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা উন্নতি, অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন, কিছু কিছু বিষয়ে তাদের এখনো দুর্বলতা আছে। তার মধ্যে বড় একটা হলো নারীদের শিক্ষা ক্ষেত্রে এখনো পর্যন্ত তারা কাঙ্ক্ষিত মানের উন্নতিটা অর্জন করতে পারে নাই। সে বিষয়গুলির ক্ষেত্রে তাদের সন্তোষজনক জবাব আছে যে তারা নারীদের জন্য সেপারেট আলাদা শিক্ষাঙ্গন তারা গড়ে তুলছে, যেখানে নিরাপদ উন্নত শিক্ষার ব্যবস্থা হবে এবং সেখানে একেবারে টপ টু বটম, নিচ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীদের সব ধরনের শিক্ষার তারা আয়োজন করছে। কাজেই সেটার অপেক্ষা আমরা আছি। সেটা হলে আমার কাছে মনে হয় আর কোনো অপূর্ণতা সেখানে থাকবে না। আচ্ছা, আপনি নারী শিক্ষার প্রসঙ্গ আসছেন, একটু দেশে ফিরতে চাই। সেটা হচ্ছে, ইদানিং আমরা কিছু নিউজ দেখছি, ঘটনা দেখছি যে বাংলাদেশে যে মহিলাদের যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে কিছু দুর্ঘটনা ঘটছে। শিক্ষকদের বিরুদ্ধে নানাভাবে ছাত্রীদেরকে প্রলোভিত করার অভিযোগ আছে। তো এইটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আপনি কি ভাবছেন? আপনি একজন স্কলার হিসাবে কি ভাবছেন? এটা অবশ্যই, এই জাতীয় বিচ্ছিন্ন ঘটনা যে নাই সেটা না, অবশ্যই আছে। মানুষ মাত্রই তো ভুল, সেটা সব শ্রেণীর মানুষের মধ্যে ভুল কম বেশি। শুধু মাদ্রাসা কেন, মেয়েদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিগুলোতেও অহরহ এই জাতীয় ঘটনার দুঃসংবাদ আমাদেরকে পেতে হয়। তাই মনে করি যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও যেরকম এটার থেকে উত্তরণের প্রয়োজন, মহিলা মাদ্রাসাগুলোরও এই জাতীয় যেই মানে আনসিকিউরড কিছু ব্যবস্থাপনা আছে সেগুলো যত দ্রুত সম্ভব এগুলোকে রিকভার করে, মহিলা মাদ্রাসার বিষয়টা অনেক সেন্সিটিভ, মেয়েদের বিষয়টা স্বাভাবিকভাবেই, তো সেই জন্য আমাদের শীর্ষ স্থানীয় যারা আলেম সমাজ রয়েছেন এবং শিক্ষা বোর্ডগুলো আছেন, তারা এবং স্থানীয় সকল পর্যায়ের আলেমদের পক্ষ থেকে একটা কঠোর তদারকির ব্যবস্থা থাকা দরকার, যেন মেয়েদের মাদ্রাসার মধ্যে মেয়েদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা
আরো শক্তিশালী করা যায়। আচ্ছা, আমরা একটু শাপলা চত্বরের ঘটনাতে আপনার মতামত জানতে চাই। ওই মাস চলছে এখন, মে মাস। তো এই ঘটনার যে বিচার প্রক্রিয়া চলছে, এটা নিয়ে আপনি কতটা আশাবাদী? অভিযুক্তদেরকে চিহ্নিত পুরোপুরি করা গেছে, বা তাদেরকে শেষ পর্যন্ত শাস্তির আওতায় আনা যাবে বলে আপনি মনে করছেন? এখানে অপরাধীর মধ্যে খুব একেবারে যারা শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ছিলেন, তো খুব আলোচিত যারা ছিলেন, তাদেরকে চিহ্নিত করা গিয়েছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে অনেককে, এবং মামলার কার্যক্রম অগ্রসর হচ্ছে। হয়তো খুব সহসাই মামলার চার্জশিটও দাখিল করা হবে, এরপরে হয়তো সাক্ষ্য সুবুতের পর্যায়ে যাবে। কিন্তু আমার কাছে আশঙ্কা যেটা হয় যে মুখ্যত সেখানে মাঠ পর্যায়ে সেখানে কয়েক শ্রেণীর মানুষ সরাসরি এই কিলিং মিশনে অংশগ্রহণ করেছে। একটা তো হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য, তারা নিজেরা সরাসরি সেখানে গুলি করেছে, মানুষ হত্যা করেছে। তারপরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রের সাহায্যে হেফাজতের নিরীহ নেতাকর্মীদের উপর হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে, খুন করেছে। তো সেই সকল ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনার বিষয়টা আমি এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। কারণ ঘটনা অনেক দিন গড়িয়ে গিয়েছে, অনেক প্রমাণ হয়তো নাই। কাজে সেই হিসাবে সেটা সকল অপরাধীদের বিচার হবে এই বিষয়টা আমি যথেষ্ট সন্দিহান। আচ্ছা, এই ক্ষেত্রে কেউ কেউ হেফাজতে ইসলামকে দায়ী করতে চায় যে তারা সঠিকভাবে আহত এবং শহীদদের তালিকা সঠিকভাবে করে নাই, তাদের খোঁজ খবর পরবর্তীতে করে নাই, রাখে নাই। তো এই বিষয়ে আপনি হেফাজতের একজন নেতা হিসেবে আপনার অবস্থান কি বা বক্তব্য কি? না, এটা একেবারে অমূলক একটা অভিযোগ। হেফাজতে ইসলাম 2013 সালের 5ই মে ম্যাচাকারের পরে হেফাজত নেতৃবৃন্দ এক আল্লাহ মাহমুদ শফি ছাড়া বাকি সকলেই সেখানে সরকারি খড়গের সম্মুখীন হয়। আমাদের তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী অ্যারেস্ট হন, আমি অ্যারেস্ট হই, অন্যরা তারা কেউই স্বাভাবিক চলাচল করার মতো সক্ষমতায় ছিলেন না। তাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত আত্মগোপনে থাকতে হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়ে কারাবরণ করতে হয়েছে। এরপরে দীর্ঘ একটা সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে চাপ অব্যাহত, এই সব কারণে উপস্থিত সময়ে শহীদদের যাবতীয় তথ্য উপস্থাপন করা সম্ভব হয়নি। এরপরও হেফাজতে ইসলামের পক্ষ থেকে 2013 সালেই শহীদ এবং আহতদের ন্যূনতম সংবাদ সংগ্রহ করার এবং তাদের পাশে দাঁড়ানোর, তাদের সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু বিষয়টা রাষ্ট্রীয়ভাবে এতটাই এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে এবং এতটাই ভীতিকর পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, এবং বিভিন্ন গণমাধ্যম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি দায়িত্বশীল, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র এটাকে ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। কাজে সেই জন্য সেখানে আসলে হেফাজতের পক্ষ থেকে এর চেয়ে ব্যতিক্রম কোনো কিছু করার সুযোগ ছিল না। এরপরেও হেফাজত কিন্তু বরাবরের মতোই এই নীরবে নিভৃতে শহীদ পরিবারগুলোর সাথে একটা যোগাযোগ রক্ষা করে চলেছে যতটুকু সম্ভব হয়েছে। তবে অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই, তাদের হয়তো ঠিকানা জানা যায় না, এই সমস্ত বিষয়গুলি ছিল। 2024-এর জুলাই বিপ্লবের পরপর এটা আবার নতুন করে হেফাজতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেই উদ্যোগের সাথে আমি প্রত্যক্ষভাবে এটার সাথে সম্পৃক্ত ছিলাম, এবং আমরা অল্প সময়ের ব্যবধানে হেফাজতে ইসলামের সেই 5 এবং 6ই মে শাপলা চত্বরের সারা দিন থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত এবং পরের দিন যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যত মানুষ শাহাদাত বরণ করেছে, তাদের এর মধ্যে যতটুকু তথ্য সংরক্ষিত বা সংগ্রহ করা সম্ভব, আমরা সকল তথ্য সংগ্রহ করে আহত এবং নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে আমরা ইতিমধ্যে সেটাকে স্মারক গ্রন্থ আকারে মানুষের সামনে, জাতির সামনে সেটা আমরা উপস্থাপন করেছি। তবে এখানে যে বিষয়টা হয়েছে, বেশ কিছু মানুষ নিখোঁজ আছে, তাদের আসলে কোনো হদিস পাওয়া যায়নি, এবং সেটার আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে যে কিছু লাশ
হাসপাতাল মর্গ থেকেও গায়েব করে দেওয়া হয়েছে। হয়তো সেগুলোকে বেওয়ারিশ লাওয়ারিশ হিসেবে দাফন করে দেওয়া হয়েছে। কিছু লাশ শাপলা চত্বর থেকেই ওখান থেকে একেবারে গুম করে ফেলা হয়েছে। তো যে লাশগুলো গুম করে ফেলা হয়েছে সেগুলোর তো সরকারি ব্যবস্থাপনায় গুম করে ফেলার এক যুগ পরে এসে খুঁজে তার পাওয়া যায় না। আসলে সঠিক তথ্য উদ্ঘাটন করাটা এটা একরকম অসম্ভব ব্যাপার। তো এইভাবে মোটামুটি যতটুকু সম্ভব আপনার কি শহীদ হ্যাঁ, পরিবারগুলোর হ্যাঁ। পাশে আছেন? আলহামদুলিল্লাহ, এটা আমি অত্যন্ত আস্থার সাথে বলতে পারি। যতগুলো শহীদ পরিবার আছে এবং যারা নিখোঁজ হয়েছেন, যাদের পরিবার শনাক্ত করা গিয়েছে, তাদের প্রত্যেকের সাথে আমাদের একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তাদের প্রত্যেকের প্রতিটি সুখ দুঃখে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কানেক্টেড আছি। এমনকি শহীদ পরিবারের যে কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তা, শহীদদের সন্তানদের লেখাপড়া, তাদের ভরণ পোষণ ইত্যাদি এই বিষয়গুলিও আমরা সরাসরি তত্ত্বাবধান করছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমরা শাপলা স্মৃতি সংসদ নামে একটা আলাদা প্রতিষ্ঠান গড়েছি, যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ব্যাপকভাবে হেফাজতে ইসলামের 13 সালের এমনকি 21 সালের মোদী বিরোধী আন্দোলনেও যারা যারা শাহাদাত বরণ করেছেন প্রতিটি শহীদ পরিবারের সাথে আমরা একেবারেই ঘনিষ্ঠভাবে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ এবং তাদের সকল সমস্যার সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং সেই সাথে আমরা বারবার আমাদের যাবতীয় যোগাযোগ মাধ্যমে আমরা এই বিষয়টা সবাইকে আহ্বান জানাচ্ছি, যদি আরো কোনো ব্যক্তি, কোনো পরিবার এমন থেকে থাকে যে হয়তো যাদের তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি, যে কোনোভাবে যেন আমাদেরকে তারা তথ্যটা দেন। দিলেই আমরা সেই সকল ব্যক্তি এবং পরিবারের পাশে দাঁড়াবো এবং তাদের যাবতীয় ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সাথে আমরা গড়ে তুলব। আচ্ছা, আপনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং বারবার রিমান্ডেও আপনাকে যেতে হয়েছে। আমরা দেখেছি আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, এরকম ছবি ভিডিও আমরা দেখেছি। আপনার সাথে এই গ্রেপ্তার থাকাকালীন আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে? গ্রেপ্তার থাকাকালীন সময়টায় আমাকে শারীরিকভাবে তেমন কোনো টর্চার করা হয়নি। আমাকে মূলত টর্চার করা হয়েছে মানসিক এবং ওখানে নানা আয়োজনের মধ্যে দিয়ে, যেমন আমাকে আইসোলেটেড করে রাখা, একটা ব্লকের মধ্যে একা একটা সেলের মধ্যে বন্দি করে রাখা, এই জাতীয় কাজ করা হয়েছে। আর রিমান্ডে নানাভাবে নির্যাতন করা, নানা রকম ভাবে বলতে অকথ্য ভাষায় গালাগালি করা এবং খুবই মর্ম পীড়া দেওয়ার মতো কার্যক্রমগুলি তারা পরিচালনা করেছে। আর খুঁড়িয়ে চলার বিষয় হলো সেটা একটা অসুস্থতা জনিত কারণে আমার ব্যাক পেইন হয়েছিল। সেই ব্যাক পেইনের কারণে তখন আমাকে একটা সাপোর্ট নিয়ে চলতে হতো। আচ্ছা, আপনি একটা উত্তপ্ত সময়ে মুজিবের ভাস্কর্য বিরোধী আন্দোলনের যে একটা উত্তপ্ত সময় আপনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন। অনেকেই বলে যে আপনার সমালোচনা যারা করতে পছন্দ করে তারা বলে যে এরকম একটা সময়ে আপনার ওরকম একটা বেড়াতে গিয়ে আপনি সরকারের হাতে আপনার একটা টুলস তুলে দিয়েছেন আপনাকে কবজা করার। তা আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন? ওটা কি ভুল ছিল নাকি আপনার সঠিকই ছিল? সেটা হলো প্রথম বিষয়। দেখেন, যখন একটা রাষ্ট্র কোনো একজন ব্যক্তিকে ঘায়েল করতে চায়, একটা রাষ্ট্র তার রাষ্ট্রের সকল যন্ত্রগুলোকে নিয়ে, সকল শক্তি নিয়ে এবং এই রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, আমি একেবারে নেমলি বলবো তৎকালীন সময়ের ডিজিএফআই, এনএসআই এবং ফুল ফেজের যে পুলিশ প্রশাসন সব মিলে এবং সেই সাথে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ঘাদানিক সহ তারা এইভাবে একটা প্রিপ্ল্যান আমার উপরে হামলা করেছিল। সেখানে আমার নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা এটা কতটা স্বাভাবিক বিষয় ছিল। দেখেন, ঘটনা হলো 26শে মার্চ। 26শে মার্চ হলো বাইতুল মোকাররমে আমাদের প্রোগ্রাম ছিল, বা 26শে মার্চ হাটহাজারীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। তার প্রতিবাদে 28শে মার্চ আমরা হরতাল ঘোষণা করি। 28শে মার্চ আরো কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়। 28শে মার্চ থেকে 28শে মার্চ, 29, 30, তারপরে হলো 31শে মার্চ, তারপরে 1 এপ্রিল, 2রা এপ্রিল, তাহলে 28, 29, 30, 31, 1, 2, 3 এক সপ্তাহ পর ঘটনা। এবং ততদিনে যারা যারা শাহাদাত বরণ করেছে প্রায় ম্যাক্সিমাম শহীদ পরিবারদেরকে এনে আমি নিজে আমরা তাদের
পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি, আহতদেরকে আমরা হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি। এই কাজগুলো 1 সপ্তাহ ধরেই চলছিল। জি। এবং 3রা এপ্রিলও আমার একটা প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার, সেখানে যেহেতু সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমার যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয় যে আমি যেন ব্রাহ্মণবাড়িয়ায় না যাই। কাজে তাদের নিষেধাজ্ঞার মুখে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারিনি। সেই আমি তো কার্যক্রমের মধ্যেই ছিলাম, এবং এই ঘটনাটা মানে হরতালের এবং হত্যাকাণ্ডের 1 সপ্তাহ পরের ঘটনা। তো 1 সপ্তাহ পরে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। সেখানে আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার পূর্ব পরিচিত, সেখানে আমার একেবারেই ভক্তবৃন্দ এবং আমার পরিচিত অনেক লোকজন সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল তারা। এবং সেই রয়্যাল রিসোর্টের যারা নাকি তৎকালীন কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক তারা আমার পূর্ব পরিচিত। এবং সেখানে আগে পরেও আপনি গিয়েছেন, সেখানে গিয়েছি, এবং তারা সবাই সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল। কাজে এমন কোনো আমি অনিরাপদ জায়গায় গিয়েছি ব্যাপারটা এরকম না। তবে সেই নিরাপত্তাটা তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল না। সেখানে আমার লোকজনদেরকে, যারা আমার ওখানে স্থানীয়, যারা আমার নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা পরিচিত জন ছিল, তাদের সকলকেই এই গোয়েন্দা বাহিনীর লোকজন, স্থানীয় আওয়ামী লীগের লোকজন, পুলিশের লোকজন, তারা সকলকেই সেখানে ব্ল্যাক আউট করেছে, তাদের সকলকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবং এগুলো করে তারপরে তারা সেখানে আমার উপরে গিয়ে অ্যাটাকটা করেছে। কিন্তু এরপরেও তারা গণরোষের সম্মুখীন হয়ে সেখানে তারা তাদের ষড়যন্ত্রটাকে বাস্তবায়ন করতে পারে নাই। কাজে আমি মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে আসলে আমার কাছে যেটা প্রতীয়মান, যে তাদের আরো ভয়াবহ কোনো পরিকল্পনা ছিল। মূলত তারা আমার ব্যাপারে জঘন্য এবং ভয়াবহ কোনো পরিকল্পনা যারা করেছিল, আল্লাহ মেহেরবানিতে এবং জনগণ স্বতঃস্ফূর্ত মানুষজন, চারিদিক থেকে হাজার হাজার মানুষ এইভাবে ছুটে আসার কারণে রাষ্ট্রযন্ত্র জনপ্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। মানে আপনি মিন করছেন কি আপনার জীবনের ঝুঁকি তারা তৈরি করেছে? অবশ্যই জীবনের ঝুঁকিও ছিল, এবং তারা আমাকে নিয়ে আরো বড় ধরনের কোনো কুটক ষড়যন্ত্র এঁটেছিল, যেটা আমাদের আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে করা হয়েছে। আমরা মনে করি যে ওনার হত্যাকাণ্ড, ওনার যে মৃত্যু, এটা রহস্যজনক। এর আগে আমাদের হেফাজতের মহাসচিব তৎকালীন আল্লামা নূর হোসেন কাসেমি, ওনার মৃত্যুটা রহস্যজনক, এবং এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে আমাদের এই 2 নেতাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, এবং আমার ব্যাপারেও সরকারের একই এজেন্ডা ছিল। আচ্ছা, আপনি একজন বিশিষ্ট আলেম, তো আপনার যে ব্যক্তিগত জীবন নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা সমালোচনা দেখি, এটা সাধারণ মানুষকে একটু আশাহত করে। আসলে আপনি এই ব্যক্তিগত জীবনের যে মানে এই বিতর্কটা এড়াতে পারছেন না কেন? এই ব্যর্থতাটার কারণ কি? এখন মানুষের জীবন, মানুষের ভাগ্য, এটা যারটা যেমন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কেন্দ্র করে যারা মুনাফিক, তারা একটা বিতর্ক তৈরি করেছিল, এবং সেই বিতর্কের সমাধান স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সুস্পষ্টভাবে তার সমাধান দিয়েছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আল্লাহ নিজে তার যে সার্টিফাইড আল্লাহ করেছেন। এরপরেও কিন্তু একদল মানুষ আজও পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সমালোচনা তারা করে। কিন্তু কিছু মানুষ যারা ষড়যন্ত্র করতে চায়, যারা মানে আসলে কাউকে ঘায়েল করতে চায়, তাদের তো মুখ বন্ধ করা যাবে না। কাকে নিয়ে সমালোচনা নাই? বেগম জিয়াকে নিয়ে সমালোচনা করে নাই শেখ হাসিনা? অবশ্যই। বেগম জিয়াকে নিয়ে, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা করে নাই? করেছে। কাজেই তারা সমালোচনা যারা করার তারা করবে। আমি মনে করি যে এই সকল সমালোচনাগুলোই আল্লাহর মেহেরবানিতে এটা আমার জন্য আরো সাপেবর হচ্ছে, এবং দেশের সাধারণ মানুষের মধ্যে আমার প্রতি যে আবেগ, যে উচ্ছ্বাস আমি লক্ষ্য করি, আমার কাছে মনে হয়েছে যে আমার এই অত্যাচার এবং নির্যাতনের কারণে মানুষের মধ্যে আমার প্রতি একটা সহানুভূতি, একটা ভালোবাসা, একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে যেখানেই আমি যাই,
মানুষের কাছ থেকে সেরকম রেসপেক্টই তো আমি পাই। আচ্ছা, আপনি তো জীবনে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তো মানুষের পথ চলতে গেলে ভুল ত্রুটি তো হয়। এমন কোনো ভুল কি আপনি করেছেন যেটা আপনি এখন হলে করতেন না, বা সেটা সংশোধন করার সুযোগ পেলে সংশোধন করতেন? এরকম ভুল বড় ধরনের এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে হয়তো সেটা আমার করা সমীচীন হয় নাই। আমি কোনো ব্যক্তিকে কাউকেই ব্যক্তিগতভাবে কখনোই আক্রমণ করেছি বলে মনে পড়ে না। এছাড়া সবসময় সকলের সম্মানটা দিয়ে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমি আমার সেটা রক্ষা করতে পারি। আচ্ছা, শেষ একটা প্রসঙ্গ জানতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখেছি আপনার কন্টেন্ট দিলে, আপনার নাম দিলে ব্লক মারতো। এখন বোধহয় পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে। কিভাবে এটা পরিবর্তন হলো এটা? এখনো পূর্ণ পরিবর্তন হয় নাই। জি। ফেসবুকে কিছুটা এটার মধ্যে শিথিলতা এসেছে, কিন্তু এখনো নানা সময়ে আমার নামে, আমার বক্তব্যের কারণে, আমাকে প্রচার করার কারণে এখনো অনেক ফেসবুক আইডি অথবা ইভেন অনেক অনলাইন পোর্টাল, তারা এখনো সেই রেস্ট্রিকশনের কবলে পড়ছে। আমি জানি না এটার সমাধানের পথটা কি। আসলে বিগত সরকার মানে আমাকে ভয়াবহভাবেই হুম। রাষ্ট্রীয় সকল শক্তি ব্যয় করে ফেসবুক বা মেটার কাছে বা সেই প্ল্যাটফর্মগুলোর কাছে আমাকে সেইভাবেই কালারিং করেছে, রেস্ট্রিক্টেড করেছে, ব্ল্যাক লিস্টেড করেছে অথবা রেড লিস্টেড করেছে, যার কারণে বিষয়গুলো এত কিছুর পরেও আমি বিটিআরসি থেকে সেখান থেকে তাদেরকে পত্র দেওয়া হয়েছে, সব ব্যবস্থাই চেষ্টা করেছি। এখনো পর্যন্ত 2 বছরের ব্যবধানেও সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারিনি। এটা আমার জন্য খুবই দুঃখজনক। আচ্ছা, ধন্যবাদ। আপনি অনেক আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম। আপনার যদি কিছু বলার থাকে দেশের মানুষকে বা জাতির উদ্দেশ্যে বলতে পারেন, তারপর আমরা শেষ করব। দেশের মানুষের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আমরা দেশটাকে ভালোবাসি। এই দেশটা যে গড়ে উঠেছে, জাতিসত্তা, বাংলাদেশের জাতিসত্তা গড়ে ওঠার পিছনে যে শত বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যে কয়েকটা বড় বড় অধ্যায় রয়েছে। 1905 সালের বঙ্গভঙ্গ, 1947-এর দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2013 সালের শাপলা চত্বরের ট্রাজেডি, সর্বশেষ 2024 সালের যে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান, গণবিপ্লব। এই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আগামীর বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব এবং সেক্ষেত্রে আমাদের জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে আমরা সহনশীল ভূমিকা রাখব। সকলের কাছে সেই আহ্বান এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা ব্যক্ত করছি। ধন্যবাদ আল্লামা মামুনুল হক। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা আল্লামা মামুনুল হকের অনেক গুরুগম্ভীর্যপূর্ণ আলোচনা শুনছিলেন। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।